কোথায় কোথায় রাজ্য সরকারের ভুল আছে বলে মানুষের এই প্রতিবাদ রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধীর পাশাপাশি? আমার মতে এখানে রাজ্য সরকারের ভুল আছে আর সিবিআইয়েরও ভুল আছে। আমি অনেক কেস করেছি, বড় বড় কেস, যেমন লালু প্রসাদ যাদবের চারা ঘোটালা কেস। I was appointed as a special public prosecutor. Ashok Jain, Times of India chairman. তার কেসে I was appointed by the special public government of India. Arun Majiria, Jude Baron, তার কেসে I was appointed by the special public prosecutor. And the various cases in which all public important cases I was appointed as special public prosecutor. আমার মতে এইখানে যে অপরাধটা হয়েছে, সেই অপরাধটা চোখে যে বডিটা যে দেখবে সে দেখে বুঝতে পারবে এটা একটা মার্ডার হয়েছে। আর যদি বুঝতে পারা যায়, সে যেই বুঝুক, সে পুলিশ অফিসার হোক, একটা কর্মচারী হোক, একটা বিহার হোক, যেই যাক, সে যদি বুঝতে পারে যে একটা অপরাধ হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশের উচিত যে সেখানেতে একটা এফআইআর স্টার্ট করা, এবং এফআইআর স্টার্ট করে সঙ্গে সঙ্গে এফআইআর মানে ফার্স্ট ইন পয়েন্ট অফ ক্রাইম। একটা অপরাধ হয়েছে, ইনফরমেশন পাওয়া গেছে, অতএব ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম ইট শুড হ্যাভ বিন স্টার্টেড। এবং সেই এফআইআর মানে হচ্ছে গিয়ে, এফআইআর যদি হয় প্রথম ইনভেস্টিগেশন ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে পুলিশকে সেখানে স্পটে যাওয়াটা। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে যে পুলিশকে এভিডেন্স কালেকশন করতে হয়। কিন্তু এভিডেন্সটা কি করে কালেকশন করবে? কে বলবে যে স্পটটা এটা, আর কে বলবে যে এই এভিডেন্স আছে? সেই জন্য একজন যে সাসপেক্ট হয়, বা একজন, দুজন, চারজন, যাই হোক, সেই সাসপেক্টকে আগে অ্যারেস্ট করে। ইফ দি সাসপেক্টস আর টেকেন ইনটু কাস্টডি, তাহলে ইনভেস্টিগেশন সুবিধা হবে। তাকে জেরা করে করে সে তখন তার কোনো ঘরে বসে বসে, চেয়ারে বসে বসে এখন চিবিয়ে চিবিয়ে সে মিথ্যা কথা বলতে পারবে না। সে তখন যা বলার সত্যি কথাই বলবে ইনভেস্টিগেশনের কাছে। সেটা এভিডেন্স হবে না, কিন্তু সেটা ইনভেস্টিগেশন সাহায্য করবে। সেই যে কথাটা সে বলবে, সেইটা একটা লিড নিয়ে পুলিশ এখানে প্রসিড করবে। এই লোকটাই লিড করে নিয়ে যাবে যে এইখানে এভিডেন্সটা হয়েছে, এই অফেন্সটা হয়েছে। সে লিড করে যদি নিয়ে যায় সেটা এভিডেন্স হবে। এবং সেই লিড যেখানে করে নিয়ে যাবে, সেখানে যে মেটেরিয়ালগুলো পড়ে আছে সেগুলো পুলিশ সিজ করতে হবে। সেই স্কুলে সেইগুলোতে ফার্স্ট প্রাইমারি এভিডেন্স আছে। তারপরে সেই এভিডেন্স দেখা যাবে কারা কারা অপরাধ করেছে। সেটা যদি জানতে পারে পুলিশ কাছ থেকে, তখন তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এবং অ্যারেস্ট করে সুবিধা হচ্ছে, যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়, কে বলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন সুবিধা হয় কি, মানুষ অনেক মিথ্যা কথা বলার স্কোপটা কম হয়, এবং সে তখন অনেকটাই পুলিশের সাথে কোঅপারেট করে এবং পুলিশকে অনেকটাই ট্রুথ কথা বলতে সাহায্য করবে। পুলিশ তখন সেখানেতে কোথায় ঘটনা ঘটেছে না হয়েছে সব সে নিয়ে যাবে নিজে। এবং যদি তাতে কিছু জিনিসপত্র সিজ করে, সেটাও এভিডেন্স হবে আন্ডার সেকশন 27 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, which if leads to discovery, if weapon of offense is discovered, সেটাও একটা এভিডেন্স হবে। তার মানে সেইটাই হচ্ছে সূত্রপাত। ইনভেস্টিগেশনে ওইখান থেকে একটা সূত্রপাত হয়ে যায়, এবং সেটা ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম। এখানে কি হচ্ছে, এখানে কোনো ইনভেস্টিগেশন স্টার্ট হলো না। ইনভেস্টিগেশন তার শুধু পেপারে কলমে হবে না, আপনাকে সঙ্গে সঙ্গে পুলিশকে ওখানে যেতে হবে, স্পটে যেতে হবে, স্পটটাকে সিল করতে হবে, স্পটটাকে সিল করে দিয়ে সেই এভিডেন্স যেমন আছে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপরে যদি যে যে লোক ইনভলভ আছে সেটা খবরটা নিতে হবে। দু একটা সাসপেক্ট যদি অ্যারেস্ট করে বা জিজ্ঞাসাবাদ করে, সে বলে দেবে। এই থেকে আস্তে আস্তে ইনভেস্টিগেশন প্রগ্রেসটা করে, এবং এই ইনভেস্টিগেশন যদি করে, তাহলে সেই ইনভেস্টিগেশন থেকে বার হওয়াটা খুব মুশকিল। আসামি যদি অ্যারেস্ট হয়, সে লিড করে নিয়ে যাবে আপনাকে কোথাও অফেন্সটা হয়েছে, সে স্পটটাকে দেখিয়ে দেবে আপনাকে কে নিয়েছে। দ্যাট উইল অলসো বিকাম এভিডেন্স। কিন্তু স্যার, এক্ষেত্রে তো দেখা যাচ্ছে রাজ্য সরকারের পুলিশ একজনকে অ্যারেস্ট করেছেন, যিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় নামের ছেলেটিকে, এবং বলছে ওই অপরাধী, এবং সেও নিজে বলছে যে আমাকে এটা 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 কখনোই একজনের অপরাধী হতো না, অপরাধ করেনি। সেটা কিসের? আমি বিশ্বাস করেনি। নেচার অফ এভিডেন্স থেকে, নেচার অফ যা পোস্টমর্টম রিপোর্টে যে সমস্ত এভিডেন্স পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে একজনের দ্বারা এটা অফেন্স হয়নি। আর অনেক ছিল, অন্তত 3-4-5 জন লোক ছিল।
সেটাকে কিভাবে স্যার ডিসক্লোজ করা হয়? সেইটাই তো আসামিকে যদি আপনি আপনি যাকে অ্যারেস্ট করছেন তার থেকে আপনাকে বার করতে হবে এভিডেন্স জেরা করে করে। তাকে আপনি কাস্টডিতে নেবেন, তাকে আপনি ভেতরে নেবেন, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করুন, তবে তো সে বলবে আপনাকে। কেউ এরকম নেই যে আপনার সঙ্গে কোঅপারেট করবে না। অথবা যারা সে যাদের যাদের নাম বলছে, যারা ঘটনা দেখেছে, তাদেরকে তাদের কাছে পৌঁছানো, তাদের স্টেটমেন্ট রেকর্ড করুন, তবে তো এই আসবে আপনার। তারা সব বলে দেবে। সেই স্টেটমেন্টে যে পরে 161 স্টেটমেন্ট বলে, সেই 161 স্টেটমেন্টটা এভিডেন্স নয়। এভিডেন্স হবে সে যখন কোর্টে এসে সেই কথা বলবে। যদি সে সেই কথা পরে না বলে, তখন ওই এভিডেন্সে আগে যেটা রেকর্ড করা আছে ওইটা কন্ট্রাডিক্ট করা হয়, যে ভাই তুমি আগে এই কথা বলছো, আজকে এই কথা বলছো কেন। যদি সে ইন্টারেস্ট করা থাকে, সেটাকে বড় কন্ট্রাডিকশন নিয়ে কোর্ট নিতে পারে। এইভাবে ইনভেস্টমেন্ট এগোয়। এখানে তো আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট ঠিক মতো এগিয়েছে। সিবিআই যদি এতদিন পরে ইনভেস্টমেন্ট করছে, তারাও কাউকে আজব যদি অ্যারেস্ট না করে সবাই ঘরে বসে যদি রেখে দেয়, তাহলে ইনভেস্টমেন্ট কি হবে? ইনভেস্টমেন্ট মানেই একটা লোককে আগে যে স্পটে যেতে হবে, স্পটটাকে সিল করতে হবে, এবং যারা যারা সাসপেক্ট তাদেরকে অ্যারেস্ট করবে, তবে তো আপনার এভিডেন্সগুলো আসবে। আপনি সবাইকে ছেড়ে রেখে দিয়ে। কিন্তু স্যার সিবিআই কে যখন হ্যান্ড ওভার করা হলো ইনভেস্টিগেশন অনারেবল ক্যালকাটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী, তো তারপরেও দেখা গেছে ওরা রেনোভেশনের নাম করে তার আশেপাশের জায়গায় ওরা কিন্তু রেনোভেট করার নাম করে, মডিফিকেশনের নাম করে ওরা কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ করেছে, ভাঙা গড়াই দিয়ে করেছে। যেটা রিকনস্ট্রাকশন অফ দি সিন বলে। রিকনস্ট্রাকশন অফ দি সিন, রিকনস্ট্রাকশন অফ দি সিন আলাদা কথা। কিন্তু এখানে আপনার কি হচ্ছে, আমার মতে যদি আপনি একটা অপরাধ হয়ে থাকে, তাহলে অপরাধকে প্রথমে একটা সাসপেক্টের কাছে দেখতে হবে আপনাকে। সেই সাসপেক্টকে আপনাকে ল পারমিট করছে অ্যারেস্ট দেওয়ার জন্য। আপনি কেন অ্যারেস্ট করবেন না? তাদের কেন ঘরে ঘুমিয়ে কথা বলতে দেবেন? তারা কেন 5 জন লোকের সঙ্গে আলোচনা করবে? তারা কারণ 5 জন লোকের সাথে 5 জন লয়ারের সঙ্গে আলোচনা করে তারপর একটা টেলার মেড স্টেটমেন্ট করবে। আপনাকে তাকে আগে কাস্টডিতে নিতে হবে। এটাকে বলে কাস্টডিয়াল ইনভেস্টিগেশন। আমি অক্সিজেনের কেসে করেছি, কাস্টডিয়াল বরুণবাজির কেসে করেছি। সুপ্রিম কোর্ট বলেছে কাস্টডিয়াল ইন্টারোগেশন ইজ দি মোস্ট এফেক্টিভ মেথড অফ ইনভেস্টিগেশন। এরও জাজমেন্ট রয়েছে, আমারই তৈরি করা জাজমেন্ট, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সেই এভিডেন্স থেকে আপনাকে লিড দেবে আপনাকে, সেটাই হোক, কিছু বলবো না। সিবিআই কি কি লেখুন আপনার চোখে পড়ছে? সিবিআই আমার মতে সিবিআই থরলি ইনভেস্টিগেশনে ফেল করেছে। এই কেসে কেউ কনভিকশন হওয়াটা খুব মুশকিল। এই কেসের কনভিকশন হওয়াটা, আমাদের মতো লয়ার একদিন যদি আসে, কনভিকশন হবেই না। আমি সারা জীবনে যত কেসকে ডিফেন্ড করেছি, একটা কেসেও কনভিকশন হয়নি, একটা কেসেও কনভিকশন হয়নি। এরকম কোনো স্পেসিফিক অর্ডার রয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশন মাস্ট? কাস্টোডিয়াল ইন্টারোগেশন তো লেখা আছে আইনে, বললে অশোক জৈনের কেস, আপনি সেটা বলুন। অশোক জৈনের কেস 1991 সুপ্রিম কোর্ট, সেখানে বলছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি। অরুণ বাজিরার কেস, সেটাও আমি নিজে করেছি, সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি। সেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে আমি বলছি যে ও সারাদিন ইডি অফিসে বসে থেকে ও সাক্ষী দেবে রাত 10টা অবধি, কিন্তু ওকে রাত্রে ঘুমোতে দিতে হবে। আমি রাত্রে সুপ্রিম কোর্টে না, এটা খুব ভুল হয়েছে। এবং জজকে পাওয়ারটা নিয়ে নিলে, যে হাইকোর্টের 2জন জজকে বলেছে যে রাত ক্রিমিনাল বেঞ্চ নেবে না এই অফেন্সের জন্য, সেখানে বলছে না কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি। বেল গ্রান্ট করেছিল, মানে বেল গ্রান্ট করেনি। হাইকোর্ট বলেছিল যে তুমি এদেরকে রাত্রে ঘরে ঘুমোতে হবে, বাদ বাকি সারাদিন কি জেরা করো। আমি বলছি এটা তোমার পাওয়ার নেই, এটা হাইকোর্টের পাওয়ার নেই। পুলিশ কিভাবে ইনভেস্টিগেট করবে, এনফোর্সমেন্ট কি করে ইনভেস্টিগেট, সিবিআই কি ইনভেস্টিগেট, ইট ইজ দেয়ার প্রেরোগেটিভ। কোর্ট ক্যানট ইন্টারফেয়ার। কোর্ট উইল অনলি থিঙ্ক ওয়েদার দে উইল গ্র্যান্ট বেল অর নট ইফ দে আর অ্যারেস্টেড। অ্যারেস্টই করেনি, তার কিছু করেনি, সে যা করা করবে পুলিশ। তার ইনভেস্টিগেশন কোথায় কিভাবে এগোবে সেটা পুলিশের পাওয়ার, সেটা এনফোর্সমেন্টের পাওয়ার, সিবিআই এর পাওয়ার। সেটা কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না, কোর্ট ডাইরেক্টিভ দিতে পারে না, সেটা সেও করবে। হ্যাঁ, কোর্ট কখন করতে পারে, যদি করছে না সেখানে কোর্ট ডাইরেকশন, যদি কোর্টকে পয়েন্ট আউট করা যে এইগুলো করছে না পুলিশ বা সিবিআই করছে না, সেখানে কোর্ট ডাইরেকশন দিতে পারে। কিন্তু সিবিআই এর পাওয়ার আছে, পুলিশের পাওয়ার আছে, সে পাওয়ারগুলোকে এক্সারসাইজ করে না।
তবে স্যার এখন যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরতে গেলে ইনভেস্টিগেশনটাকে ঠিক কি পথে চালিত করলে প্রকৃত অপরাধীরা ধরা পড়তে পারে বলে আপনার মনে হয়? কি রূপরেখা যদি? আমার মতে একজন ওদের উচিত একজন অভিজ্ঞ লয়ার অ্যাপয়েন্ট করা, যেখানে সে গাইড করে দেবে কিভাবে, যেমন আমেরিকা হয় একজন লয়ার গাইড করে পুলিশকে যে কিভাবে কি কি আমার এভিডেন্স দরকার কেসের প্রমাণ করার জন্য, সেই পুলিশ সেইভাবে ইনভেস্টিগেট জিনিসগুলোকে নিয়ে আসবে। এখানে পুলিশের এখানে আমাদের দেশে সেটা নেই। আমাদের দেশে পুলিশ নিজের ইনভেস্টিগেশন নিজে করবে, কিন্তু পুলিশের ইনভেস্টিগেশনে সে কোর্টে কাছে রিপোর্ট করে আমি এইভাবে করবো, কোর্টের কোনো পাওয়া নেই টু ডাইরেক্ট ইনভেস্টিগেশন এইভাবে করো, সেটা কোর্টের এখতিয়ার বাইরে। কোর্ট কখন দেখবে, যখন চার্জশিট দেবে তখন কোর্টের চার্জশিট মানে হচ্ছে কি আমি একটা কোর্টের চার্জ করলাম এর নামে, কোর্ট তখন কগনিজেন্স নেবে, কোর্ট কগনিজেন্স নেওয়ার পরে পুলিশ সব পাওয়া হচ্ছে কোর্টের, সে অনেক কিছু বলা দিতে পারে। সে যদি পুলিশ যা ইনভেস্টিগেশন সেটা পাওয়াটা হচ্ছে ইনভেস্টিগেশন এজেন্সির। ইনভেস্টিগেশন সে ঠিক করবে কাকে অ্যারেস্ট করবো, কাকে সার্চ করবো, কিভাবে এগোবো, তাদের যারা বস আছে তারা ঠিক করবে কোথায় করবো। আমার মতে ইনভেস্টিগেশন ঠিক জায়গায় যাচ্ছে না, এবং এখানে এই কেসে কনভিকশন পাওয়াটা খুব মুশকিল হবে। স্যার কোর্ট মনিটর যে ইনভেস্টিগেশন, কোথায় কোর্ট মনিটর ডাইরেক্টিভস থাকতেই পারে, কোথায় কোর্ট মনিটর মানে কি? কোর্টের থেকে আমাকে মনিটর, আমার লালু কেসে আমি আই ওয়াজ কোর্ট মনিটর ইনভেস্টিগেশন করেছি, অসুবিধার কেসে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, ওলবাইয়ের কেসে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। কোর্ট আমাকে বলে দেবে না যে এই করো, কোর্ট মনিটর হচ্ছে কোর্ট ডাইরেকশন দিচ্ছে তুমি ইনভেস্টিগেশন করো। এবার ইনভেস্টিগেশন সব পাওয়াটাই হচ্ছে ইনভেস্টিগেশন এজেন্সির, সে কিভাবে এগোবে না তার কি কি দরকার, সে দরকার হয় তাদের যে প্রসিকিউটর আছে তার সাথে কথাবার্তা বলে এভিডেন্স জোগাড় করবে। তো প্রথম এভিডেন্স কি? গো টু দি স্পট, seal the location, seal the evidences as it is where it is, collect those evidences। মানে একটা ডাস্টের মধ্যে একটা রক্তের দাগ পড়েছে, সেটা সে সিজ করে, দুটো সাক্ষীর সামনে রেখে সে তাকে লিখতে হবে 5 নামা করে, এই আমি এখান থেকে এই স্পট থেকে ব্লাড নিলাম। তারপর যদি সে কাউকে অ্যারেস্ট করে তাকে সাথে রাখবে, দেখে সে যদি দেখে যে আমি এখানেতে খুনটা হয়েছে বা কিছু হয়েছে, সে সাধারণত দেখিয়ে দেয়, দেখিয়ে দিয়ে সেটাই এভিডেন্স হবে, ইনভেস্টিগেশন করে। ক্রাইম সিনটাই তো স্পটটাই তো আইডেন্টিফাই করা যাচ্ছে না, অনেকেই বলে করছে আইডেন্টিফাই ওটাকে চেঞ্জ করা হয়েছে। আইডেন্টিফাই করবে কি করে? আইডেন্টিফাই করে পুলিশ যদি কিছু না করে তারা আইডেন্টিফিকেশন করতে হবে। প্রথম থেকেই তো একেবারে স্ল্যাক যাকে বলে আপনার কোনো ঠিকমতো ইনভেস্টিগেশন জায়গাটাই নেই। প্রথম হচ্ছে পুলিশ, তারপর হচ্ছে সিবিআই। পুলিশের উচিত ছিল প্রথম জায়গাটাকে কর্ডন করে দেওয়া, সিল করে দেওয়া, ওখানে কোনো লোককে না ঢুকতে দেওয়া। এখানে মাঝে মধ্যে এখানে 10 ফুট বাজে আমরা সব করেছি, সব বাজে কথা না। একটা হলের মধ্যে একটা জায়গায় কেউ ভাগ করতে পারে 10 ফুট এখানে ঢুকবে, আর ওখানে একটা মব ঢুকছে, একটা মব ঢুকে যাচ্ছে, সেখানে কখনো সিল করেছিল তারা। সিল মানে হচ্ছে কেউ কেউ ঢুকতে দেবে না, কি করে সব লোক গেল ওখানে? তার মানে পুলিশ ওখান থেকে রক্ষা করতে পারেনি পুলিশ, তার মানে এভিডেন্স ইজ লস্ট। তাহলে এটার কি কোনো পানিশমেন্ট হতে পারে না স্যার? এই যে পুলিশ অফিসার বা কনসার্ন যে, নিশ্চয়ই হতে পারে। কোর্ট যখন ট্রায়াল করবে তখন কোর্ট অবজার্ভ করবে যেগুলো সব ল্যাকুনা এগুলো রয়েছে, কিন্তু সেটা পানিশমেন্টটা কি হবে সেটা একটা ডিপার্টমেন্ট অফ প্রসিডিং বলে হতে পারে, কিন্তু আসলে অপরাধ তো বেরিয়ে যাবে। আপনার মারা তো বেরিয়ে যাচ্ছে, এতখানি যে অপরাধ করলো তারা সব বেরিয়ে যাবে। সব কেসে যদি খালাস হয় পুলিশের ইনভেস্টিগেশনের গলতির জন্য। আমার জীবনে একটা কেসেও আমি দেখিনি যে পুলিশ ওকে কাউকে কনভিকশন দিতে পেরেছে, সব পড়া খালাস হয়ে গেছে। তার কারণ হচ্ছে ইনভেস্টিগেশন ঠিক করে না। ইনভেস্টিগেশনগুলোকে জায়গাটাকে সিল করতে হয় আগে। 2 নম্বর হচ্ছে জায়গাতে যা যা জিনিস আছে সেগুলো নিজের কাস্টডিতে নেবে, সে সকালে ফটো নেবে, সে তারপর ধুলো মাটি যা আছে রক্ত দাগ সেগুলোকে সিজ করবে সবার সামনে থেকে, সেগুলো কাস্টডিতে নেবে। তারপর সেগুলো ফরেন্সিক ল্যাবরেটরি পাঠাবে, এটা রক্ত কিনা, মানুষের রক্ত কিনা, সেটা ফরেন্সিক সাইড সেটা বলবে এটা মানুষের রক্ত, তবে প্রমাণ হয় এটা এই মানুষের রক্তটা পেয়েছে না কি। সেই মানুষের রক্তটা যখন ডিএনএ টেস্ট করবে তখন দেখা যাবে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এইটা
হিউম্যান রক্ত শুধু না, এটা ওই যে মার্ডার হয়েছে তার রক্ত। আর যদি সে স্কাফলিং হয়ে থাকে তাহলে যে খুন করেছে তারও রক্ত এসে যেতে পারে, তাই দিয়েও প্রমাণ হবে যে এটা খুনির রক্ত যদি হয়, নয় কি? তাহলে সেসব কিছুই করা হবে। যদি না হয় তাহলে কি করা হবে? স্ক্র্যাচ যদি পাওয়া গেছে বলছে যে খুনি, তার যদি গায়ে স্ক্র্যাচ থাকে তাহলে সেগুলো বিশাল এভিডেন্স, ফরেনসিক সায়েন্সও এভিডেন্স, সেগুলো ল্যাবরেটরি টেস্টে পাঠায়, তাই থেকেও বেরোবে সব এভিডেন্সগুলো। কাজেই ইনভেস্টিগেশনটাকে আগে প্রথম হচ্ছে জায়গাটাকে সিল করা, প্লেস অফ অফেন্সটাকে রক্ষা করা, তারপর সেখানে যাতে কোনো লোক না ঢুকতে তার ব্যবস্থা করা, তারপর সেইটা সেই যা জিনিসপত্র সিজ করা, পুলিশ সিজ করে কাস্টডিতে নিয়ে নেবে, তখন তো সব জিনিসটা সংরক্ষিত হলো। কিন্তু স্যার আপনি ইনভেস্টিগেশনের এই যে প্রিলিমিনারি যে জায়গাগুলো বলছেন, এগুলো সবটাই তো রেসপন্সিবল হচ্ছে পুলিশ, স্টেট পুলিশ এটা করবে, এই যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনটা, এটা তার অনেক। এটা প্রিলিমিনারি না, এটা একেবারে যখন আপনি এফআইআর করবেন তখন আপনি প্রিলিমিনারি সাধারণত সিবিআই কেসে একটা প্রিলিমিনারি করে যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে, তখন ওরা এফআইআর রেজিস্ট্রি করে। ওয়ান্স দি এফআইআর ইজ রেজিস্টার্ড, ইউ ক্যানট মেক এনি প্রিলিমিনারি দেয়ার আফটার। After registrar FIR, you cannot make any preliminary. It will be a full-fledged investigation. Before registration of the FIR, there can be a preliminary investigation. তাহলে ফুল ফ্লেজ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পুলিশ তো সম্পূর্ণ ব্যর্থ, এবং সুপ্রিম কোর্টে আমার তো মতে কিছু করেনি, সেটা দেখেছি, কিছু করেনি। তো সেক্ষেত্রে মানুষের তো খুব ওই জায়গায় যে রাষ্ট্র যদি না জানে কি করে ইনভেস্টিগেশন করতে হয় তাই হবে। রাষ্ট্র উচিত ছিল কোনো তাদের ঠিক মতো লয়ারকে অ্যাপয়েন্ট করে তার থেকে ইনভেস্টিগেশন লাইনটা কীভাবে হওয়া উচিত দেখা। পুলিশ ঠিক মতো পুলিশ নিশ্চয়ই সেই ট্রেনিংটা আছে। পুলিশ আমাকে ওই লালু কেসেতে উপেন বিশ্বাস হেল্প করেছে, আমাকে অনেক সাহায্য করেছে। আমি বিদেশ থেকে সব এভিডেন্স দিয়ে দিয়েছি, যে সমস্ত বিদেশি যা কিছু ট্রানজাকশন হয়েছে আমি সেটা লেটার করে আনিয়েছি। তাহলে কী হলো, সেটা অটোমেটিক এভিডেন্স হলো, সেখান থেকে আর কেউ মুক্তি পাবে না। সেই জন্য কনভিকশনগুলো হয়েছে, অন্তত 19-20টা কেসে কনভিকশন হয়েছে। স্যার আপনার কি মনে হচ্ছে না এই কেসটায় রাজ্য সরকার অপরাধীদেরকে লুকোতে চাইছেন? সেটা আমি যা বলতে পারবো না লুকোতে চাই কি, মেবি যে তারা ইগনোরেন্ট অথবা জানে না, মেবি তারা নেগলিজেন্ট, ঠিক মতো করে ইনভেস্টিং করেনি, ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সেটা আমি বলতে পারবো না। তাহলে বিফোর গেটিং পোস্টমর্টেম রিপোর্ট বা আফটার গেটিং পোস্টমর্টেম রিপোর্ট কি করে এটা বলা হলো যে সুইসাইড করেছে? এবং সেটা সবচেয়ে বড় অন্যায় যে এই কথা বলেছে, কারণ এখানে যেখানে ডেড বডি দেখলেই বোঝা যাচ্ছে মার্ডার, সেখানে যদি সুইসাইড বলে থাকে তাহলে তাকে তো অ্যারেস্ট করা উচিত। ইউ আর মেকিং এ ফলস স্টেটমেন্ট অ্যাবাউট এ মার্ডার। No state officer, no police officer should make such a comment. If it is visible that is the case of murder, you can't say as a suicide. যখন ট্রায়াল হবে, the persons who says, suppose আমি আসামি, আমি যদি সুইসাইড বলে থাকি, it will be additional evidence to secure my conviction, যে আমি মিথ্যা কথা বলেছি, মিসলেড করেছি সুইসাইড বলে, সেইটা তখন এভিডেন্স গ্রাহ্য হবে। তার জন্য এই লোকটার কনভিকশন হবে, ফাঁসি হবে, বা কনভিকশন হবে, লাইফ টাইম একটা ইমপ্রিজমেন্ট হবে। আর এই যে বলছেন আমরা ফাঁসির ব্যবস্থা করবো, এটাও ভুল ধারণা। আজকে যদি ফাঁসি কোনো অর্ডার দেয়, কোনো রাজ্য সরকার দেয়, কালকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট স্ট্রাইক ডাউন করে দেবে সেসব ল। ইউ ক্যানট বি পলিটিক্যাল। একটা লোকের জন্য একটা লোক অপরাধ করার জন্য তুমি 10টা লোক অপরাধ করতে পারো। আইনে এটা নিয়ে করতে পারে না, সে এটা বেআইনি। কারণ একটা লোকের ফাঁসির জন্য যথেষ্ট আমাদের দেশে ল আছে। একটা লোকে যদি মার্ডার করে তার জন্য মিনিমাম পানিশমেন্ট ইমপ্রিজমেন্ট। যদি সে দেখা যায় যে খুব অন্যভাবে মার্ডার করেছে, যে সে ব্রুটালি মার্ডার করেছে, সে ফাঁসি দেবে কোর্ট, সে তো ব্যবস্থা আমাদের আইনে আমাদের কি বাইরে করে লোকে বলছে ফাঁসির ব্যবস্থা ফাঁসি ব্যবস্থা আইনে আছে, নতুন কিছু আইন করার দরকার নেই। এটা বুঝতে দিচ্ছে মতো সিএমজি এরকম একটা পোস্টে থেকে উনি যে পাবলিকলি কথাগুলো বলছেন, এটা তো সাধারণ মানুষের কাছে কে বলছে? সিএম বলছেন যে আমরা ফাঁসি দিতে চেয়েছিলাম, অপরাধীকে আমরা ধরেছি একজন। এটা সিএম এর খুব অন্যায় হচ্ছে এই ধরনের কথা বলে স্টেটমেন্ট করা। আমি পার্সোনালি চিনি, আমি বলছি সেটা খুব অন্যায় করা হয়, একজনকে বলা উচিত। তার এখানে কোনো মুখ খোলাই উচিত না, চুপচাপ থাকা উচিত। আজকে যদি সেই মুখ খোলা থাকে, আমি যদি ডিফেন্স কাউন্সিলর তাকে সাক্ষী হিসেবে ডাকবো, সে তখন বুঝতে পারতে হবে যদি বুঝে বলে থাকে যে আমি এটা সুইসাইড কেস,
তাকে আমি দেখে বলবো, এই কারণে আমি সিকিউর করবো যে তুমি এই কথা বলেছিল, কি হিসেবে এসে বলেছো, এবং সেটা আমি কোর্টকে বলবো তাহলে এটা সুইসাইডই হয়েছে, কারণ সিএম নিজে বলছে, তার স্টেটমেন্টটা এভিডেন্স হবে। এই ধরনের রেকলেস স্টেটমেন্ট কারোরই করা উচিত না। এবং স্যার উনি আরেকটা কথা উনি বলতে চাইছেন, একটা বাইনারি তৈরি করছেন যে আমরা নতুন ল যাতে করা হয়। নতুন ল করার ক্ষমতা কিছু কারোর নেই এদের, যদি করে, আছেই। যদি করে সেই লটাকে স্ট্রাক ডাউন করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এই ধরনের লয়ের কোনো ল আমাদের যথেষ্টই আছে, ল ইমপ্লিমেন্টেশন নেই। আপনি একটা চুরি করার জন্য দেখুন, আপনি একটা ভাত চুরি করে চোর, তাকে যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, তাকে যে আগে পিটি আবার কে ছিল সেটা বার করে। আর এখানে কি করছে, একটা মার্ডার হলো, একেবারে ব্রুটাল মার্ডার হলো, সবাইকে ঘরে দিতে রেখে দিচ্ছে। কেন কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না? অ্যারেস্ট করা মানে কি, যাকে সন্দেহ বেশি অ্যারেস্ট করতে হবে। আপনারা তো এখনই সবকিছু কনভিকশনের জন্য দরকার নেই, কনভিকশনের মেটেরিয়ালসটা ফেরত ঠিক করবেন যখন আপনি চার্জশিট দেবেন, কি কি মেটেরিয়ালটা ওর মধ্যে গ্রাহ্য হবে পুলিশের কাছে, কোর্টের কাছে। এটা পুলিশের উচিত সব এভিডেন্সগুলো কালেকশন করে কোর্টের কাছে চার্জশিটটা দেওয়া। পুলিশের যদি ইনভেস্টিগেশন না করে, ল্যাকুলার ইনভেস্টিগেশন, আমার মতে এই কেস খালাস হবে। যেভাবে স্পটটাকে নষ্ট করা হয়েছে, যেভাবে স্পটটির কাছে পাবলিক খুলে দেওয়া হয়েছে, যেভাবে সবকিছু আপনার পুলিশ সিজ করার আগেই সেখানে পাবলিক মব যে ঢুকে পড়ছে, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় কেসে কনভিকশন হবে না। এটা কি স্যার মনে হয় স্টেটের পরিকল্পিত এই যে আচরণগুলো করা? আমার মনে হয় না যে স্টেটে এটা পরিকল্পিত, আমার যা মনে হয় ব্যক্তিগতভাবে, এটা স্টেট পরিকল্পিত করেনি। এটা হচ্ছে ইগনোরেন্স, এটা হচ্ছে মানুষ যারা পুলিশ ইনভেস্টিগেশন করছে তারা সিরিয়াস নয়, বা তাদেরকে যারা গাইড করছে তারা ঠিকমতো দেখাচ্ছে না যেভাবে ইনভেস্টমেন্ট করা উচিত। কিন্তু স্যার আমরা তো সিনেমাতেও দেখি একটা কোনো ক্রাইম সিনে সবসময় গিয়ে ওনারা ওটাকে কর্ডন করে দেয়, ঘিরে দেয়। এই বেসিক জায়গাটা পুলিশরা জানেন না বা করলেন না, এটা তাদের ইগনোরেন্সের জন্য। এইটা তো মানুষ বুঝতে চাইছে। ডেলিভারিটা হতে পারে, মানুষ ইচ্ছা করে নষ্ট করছে এভিডেন্স, হতে পারে। সেটা কেন গভর্নমেন্ট হয়তো নিজে চাইছে না যে করুক। আজকে ভাবুন না, এটা যদি একজনের অফিস নয়, অন্তত পক্ষে আরো 3-4 জন ছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে। তাদেরকে খুঁজে বার করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে প্রাইম সাসপেক্ট তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে ইন্টারোগেট করতে হবে। কাস্টডিতে নেওয়ার পরে আপনি তাকে ঘরে বসে ঘুমিয়ে দিয়ে আপনি ইনভেস্টিগেশন কিছু হবে না। তাকে জেলে রেখে বা পুলিশ কাস্টডিতে রেখে আপনাকে যদি জেরাবাস করে, তখন আপনাকে লিডগুলো পাবেন যে আর কে কে ছিল, কোথায় কি করা হয়েছে, কিভাবে তাকে মারা হয়েছে, সে সব বলে দেবে। সেই সব কিছুই করা হয়নি। সিবিআই আগে কিছু করছেন না। আমি সিবিআইকে বলবো, আমি বহু কেসে, স্পেশাল পাবলিক ইডি কেসে, সব বড় লালু কেসে করেছি, অরুণবাজির কেসে করেছি, অসুবিধার কেসে করেছি, তারা তাদের ঠিক মতো করে গাইড করে করা হয়। কেউ বলতে পারেনি, কেউ কোনো জামিন পায়নি। আপনাকে সেগুলো সিকিউর করতে হবে। কিন্তু স্যার এখানে তো কোর্টেরও একটা দায় আছে, যেহেতু এটা কোর্ট মনিটর। শুনুন, কোর্ট মনিটর বলে এটা আপনারা ভুল করবেন। কোর্ট মনিটর কি, কোর্ট কখনো ইনভেস্টিগেশন করে না, ইনভেস্টিগেশন করে পুলিশ। কোর্ট সিবিআই কে বলেছে যে তুমি ইনভেস্টিগেশন। এক মিনিট, আপনি কোর্ট মনিটর কেন বলছেন? কোর্ট মনিটর কি? কোর্ট কখনো ইনভেস্টিগেশন করতে পারে না। দুটো জিনিস বুঝেন আপনি, ইনভেস্টিগেশন অ্যান্ড কোর্টের ট্রায়াল, এই দুটো সেপারেট জিনিস। যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হবে, পুলিশ চার্জশিট দেবে। যখন পুলিশ চার্জশিট ইজ দি রেজাল্ট অফ অল ইনভেস্টিগেশন। সেখান থেকে এভিডেন্স আমার আছে, এই এসছে, এই জিনিস আমার কাছে আছে, এই আমি মাল সিজ করেছি, এই স্প্রেটা আমার কাছে এইভাবে সিজ করেছি, সব কিছু দিয়ে কোর্ট তখন সেই সব দেখাশোনা করে চার্জশিট নেবে। এইবার কোর্ট চার্জশিটে কগনিজেন্স নেবে। যখনই কোর্ট কগনিজেন্স নিয়ে নিল, তখনই সমস্ত দায় দায়িত্ব, সমস্ত কিছু কোর্টের পাওয়ারটা এসে গেল। যতক্ষণ না কোর্ট আপনি চার্জশিট দিচ্ছেন, কোর্ট আপনার ইনভেস্টিগেশনে কিছু আপনাকে হেল্প করতে পারবে না। কিন্তু স্যার আপনার কথা অনুযায়ী এখানে সিবিআই এবং আমাদের যারা পুলিশ অফিসার্স যারা আছেন, দুজনের ইনভেস্টিগেশনেই ল্যাকুনা আছে। এবং কিন্তু এখানে ল্যাকুনা মানে সিরিয়াস ল্যাকুনা। এবং আমাদের রাজ্যে আমি জানি না কেন তারা অ্যারেস্ট করে না আগে এই ধরনের সিরিয়াস অফেন্স। ফার্স্ট তো আগে অ্যারেস্ট করবে সাসপেক্ট দেখে, সেই সাসপেক্টটা আপনার সিনে নিয়ে যাবে। সেই সাসপেক্টটা বলে এই উইটনেস ছিল, এই লোক আরো ইনভলভ আছে, আপনি তাদেরকে ছেড়ে রেখে দিয়েছেন। আপনি তাদেরকে তো আগে কাস্টডি নিন, তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তারপরে জেরা করেন। তখন তারা চিত্রকারা বলবে
এটাকে বলে কাস্টোডিয়াল ইন্টারভেনশন। সুপ্রিম কোর্টে আমার কেসে বলেছে, অসুবিধা কেসে অরুণ ভাইয়ের কেসে বলছে কাস্টোডিয়াল ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন। যদি না করে সেটা অন্যায় করছে। এবং স্যার রাজ্য সরকারের পুলিশ কোথাও বলতে শুরু করেছে যে সমস্ত দায় সিবিআই এটাকে টেক ওভার করেছে ইনভেস্টিগেশন, আমরা আর এর মধ্যে নেই। না না, সেটা এখন তারা ক্ষোভ তৈরি, না না সেটা ঠিক আছে, সেটা তারা বলতেই পারে এখন যে এখন সিবিআই নিয়েছে, সিবিআই দায়িত্ব নিয়েছে। যে কদিন তাদের কাছে ছিল সেটা তাদের দায়িত্ব ছিল, তাদের সময় অনেক কিছু নষ্ট হয়ে গেছে, সেটা তাদের দায়িত্ব। যেদিন থেকে সিবিআই নিচ্ছে সিবিআই দায়িত্ব শুরু হবে। সিবিআই কে যতদিন না সিবিআই টেক ওভার করেছে ততদিন সিবিআই কোনো দায়িত্ব নেই। তাহলে স্যার এগুলো সাধারণ মানুষের তরফ থেকে আমি একটা প্রশ্ন করছি যে এগুলো কি আমাদের তাহলে জুডিশিয়ারিতে কি এই লুপ হোলস গুলো কি আছে? মানে রাষ্ট্র যদি মনে করে আমি কিছু সাকসেস করব, এটা না না, এটা জুডিশিয়ারিকে আপনি দায়ী করতে পারে না। আপনাকে একটা কথা আমি বলেছি, যখন ইনভেস্টিগেশন হচ্ছে কি স্টেটের পাওয়ার, পুলিশের পাওয়ার, যেখানে ইনভেস্টিগেশন এন্ড হবে, শেষ হবে, তখন কোর্ট উইল স্টেপ ইনটু পুলিশ উইল সাবমিট চার্জশিট, কোর্ট তখন কর্ডিনেট, এই কোর্টে পাওয়ার শুরু হলো। যতক্ষণ না কোর্ট চার্জশিট দিচ্ছে কোর্টে কোনো পাওয়ার নেই, কোর্ট ইজ পাওয়ারলেস, কোর্ট ক্যানট ইন্টারফেয়ার উইথ দি ইনভেস্টিগেশন। বুঝতে পারছেন? কোর্ট কিছু দায়িত্ব নেই। তবে স্যার আমাদের এখনো পর্যন্ত যে ইনভেস্টিগেশন যে পথে এগোচ্ছে, আপনি কতটা আশাবাদী? আমার তো মনে হচ্ছে ইনভেস্টিগেশন অত্যন্ত ফল্টি হয়েছে। স্টেটের সময় হয়েছে খুব বেশি, সিবিআই এর সময় আরো বেশি হয়েছে ফল্টি ইনভেস্টিগেশন। সিবিআই আমি জানি না কেন সাসপেক্টদেরকে অ্যারেস্ট করবে না। সাসপেক্টরা অ্যারেস্ট করলে তবে তো সে আপনাকে লিড করে নিয়ে যাবে কোথায় ঘটনা ঘটেছে, কোথায় সে মার্ডার করেছে, কোথায় তার কি দিয়ে মার্ডার করেছে, কি জিনিস ইউজ হয়েছে, কে কে ছিল, আরো কে কে সঙ্গে ছিল, কে কে আরো আসামি হওয়ার মতো, কে কে সাক্ষী নেওয়ার মতো, সেসব তো সে নেবে। যখন আপনি তাকে কাস্টডি দেবেন, আপনি কাউকে নিয়েছেন সবাই বসে ঘরে ঘুমোবেন, তাহলে আপনি কি তাকে সত্যি কথা আশা করবেন? এটা কোনো ইনভেস্টিগেশন নিয়ম? এটা আমি অদ্ভুত দেখি সিবিআই এর নিয়ম আর আপনার পুলিশের নিয়ম, যে আপনি ঘরে ঘুমোতে দেবেন, তার যত যেখানে ইচ্ছা বিচার করতে হয়, যাচ্ছা ইচ্ছা কথা বলতে পারবে, কিছু কথা বলতে পারবে না সে। যে মুহূর্তে আপনি কাস্টডিতে নিলেন ইনভেস্টিগেশনের জন্য, কেউ আপনি অ্যালাউ করবেন তাই কথা বলতে, তবে না সে সব সত্যি কথা আপনাকে বলবে। সে আপনাকে ঠিক মতো হেল্প করবে ইনভেস্টিগেশন না। আপনি ইনভেস্টিগেশন করতেই দিচ্ছেন না, না আপনাকে রাজ্য পুলিশ রাজ্য সরকার করেছে, না আপনার সিবিআই করছে, না সিবিআই ইজ বিং প্রপারলি গাইডেড বাই দ্য প্রসিকিউটর। স্যার শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই যে ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ অত্যন্ত বেশি এবং তারা প্রতিবাদ করছে, নানা স্তরে প্রতিবাদ চলছে। অনেকে প্রশ্ন করছে যে এই যে কনস্টিটিউশনাল মেশিনারির ব্রেকডাউন হিসেবে তারা দেখছে, যদি প্রকৃত অপরাধীকে ধরা না যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং তার ফলে কি কোথাও প্রেসিডেন্ট রুল জারি করার একটা আশঙ্কা আছে বা হতে পারে, বা এই বিষয়ে যদি আপনি একটা পর্যবেক্ষণ রেখে শেষ করেন। আমি আপনাকে একটা কথা বলি, প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথাটা কি, যদি কোনো অফেন্স হয় পুলিশের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে একটা জিডি স্টার্ট করবে, যদি কগনিটিভ অফেন্স হয় সঙ্গে সঙ্গে এফআইআর স্টার্ট করবে। যে নিয়ে এফআইআর স্টার্ট করলেও সঙ্গে সঙ্গে পুলিশ স্পটে যাবে, ইনভেস্টিগেশন করবে, সাসপিশিয়াস মেটেরিয়ালগুলো কালেকশন করবে, এভিডেন্স কালেকশন করবে, উইটনেসকে এক্সামিন করবে, আসামিদেরকে অ্যারেস্ট করবে। আসামিদের অ্যারেস্ট করলে সে তাদেরকে আপনাকে লিস্ট দেখাবে কোথায় কোথায় আমি অফেন্স করেছি, কোন জায়গাটা আমি কি কি ওয়েপন ইউজ করেছি, কোথায় কোথায় আমার সাথে কে কে ছিল, সব কিছু সে আস্তে আস্তে ডিসক্লোজ করবে। আপনি যদি আসামিকেই অ্যারেস্ট করেন না, তারপরে পাওয়ার অ্যারেস্ট দিয়ে পুলিশকে কি লাভ? আইন তো আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে, তার জন্য কোনো কোর্টের দরকার নেই। পুলিশ কগনিটিভ অফেন্স যখনই হচ্ছে, পুলিশের পাওয়ার টু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট ইজ দেয়ার। এভরিবডি স্লিপিং। এমনি পুলিশ যখন সিবিআই যখন ইনভেস্টিগেশন টেক ওভার করলো, সেও দেখি চুপ করে ঘুমিয়ে বসে আছে। আমি বহু কেসে, লালু কেসে, জললিতা কেসেতে, আপনার চারাঘটলা কেসেতে, অরুণবাবুর কেসে, অসুবিধার কেসে, এরকম বহু কেসে আমি স্পেশাল প্রসিকিউটর অ্যাপয়েন্ট করেছি। আমার সাথে আলোচনা করেছে, আমি তো বলেছি আমার এই জিনিসগুলো তুমি কালেকশন করে আনো, তুমি জোয়া করো, তারাও সেগুলো করেছে। এটা তো আমাদের ডিউটি, এটা একটা সিরিয়াস ক্রাইম টু সোসাইটি। এই সমস্ত সোসাইটি ইজ ইরিটেটেড
যে এই ধরনের একটা অন্যায় হয়েছে, কোনো ইনভেস্টিগেশন নেই, কোনো পুলিশ, রাজ্য পুলিশের ইনভেস্টিগেশন করেনি, সিবিআই ইনভেস্টিগেশন করছে না। সিবিআই ডাইরেক্টর শুড মেড রেসপন্সিবল, হি শুড বি answerable. Why the suspects are not being arrested? একটা যখন মানুষকে কাস্টডি দেবেন, সুপ্রিম কোর্ট বলেছে অসুবিধার কেসে, অনুবাদের কেসে, যেগুলো আমি করেছি সুপ্রিম কোর্টের কাছে, কাস্টডি ইজ মোস্ট এফেক্টিভ পাওয়ার অর ইনভেস্টিগেশন। মানুষকে কাস্টডি নিয়ে সে আপনার সঙ্গে কোঅপারেট করবে, তাকে জেরা করবে, তার স্টেটমেন্ট রেকর্ড করবেন, সেই বলবে কোথায় কোথায় কিভাবে ঘটনা হচ্ছে, তবে তো আপনি অন্য লোকের কাছে পৌঁছতে পারবেন। আপনি কিছুই করছেন না, সবাইকে ছেড়ে রেখে দিয়েছেন। এটা অদ্ভুত ব্যাপার দেখছি। একটা থানা থেকে যখন আপনি দেখেন যে চুরি করে লোকে, একটা চুরির জন্য 6 এফআইআর করে আগে অ্যারেস্ট করে দেয়, তারপর সে চোখে ধরে। এখানে এত বড় অপরাধ ঘটনা করে গেল, এই নিয়ে সারা স্টেটে এত টার্মাইল হয়ে গেল, তবু একটা লোকে জেরা করবে না, একটা ইনভেস্টিগেশন করবে না, একটা অ্যারেস্ট করবে না, একটা সার্চ করবে না, সিজ করবে না। কি হচ্ছে? এমন ইনভেস্টিগেশন করছে, আমার মতে দেখবেন কেসগুলো সব খারাপ হয়ে যাবে। এবং তার প্রেসিডেন্ট রুল হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। এই যে মানুষের এত খুব ল অ্যান্ড অর্ডারের প্রতি এত অনাস্থা, প্রেসিডেন্ট রুলের সাথে এই কেসের সম্পর্কটা খুব কম। প্রেসিডেন্ট রুল মানে হচ্ছে গিয়ে যখন একটা জায়গায় ল অ্যান্ড অর্ডার মেশিনারিটা ফেল করবে, তখন পুলিশের প্রেসিডেন্টের পাওয়া আছে তো সেই জায়গায় সাধারণ ল অ্যান্ড অর্ডার যে অ্যাডমিনিস্ট্রেশন চলে, সেই সব মিনিস্ট্রি ঘাটে দিয়ে তুমি প্রেসিডেন্টের আন্ডারে অফিসার অ্যাপয়েন্ট করে তারা রাজ্য চালাবে যতক্ষণ না ফার্দার ইলেকশন হচ্ছে। এই তো প্রেসিডেন্ট রুল। সেখানে করা হয় না, ল অ্যান্ড অর্ডার মেশিনারি ভেঙে পড়েছে। এখানে সে ল অ্যান্ড অর্ডার মেশিনারি ভেঙে পড়ার মতো কিছু নয়। একটা পাবলিক আউটবাস্ট হয়েছে, পাবলিকেশন হয়েছে, ল অর্ডার ভেঙে পড়েনি এখনো। আমার মতে ল অর্ডার ভেঙে পড়েনি। হ্যাঁ, প্রথম হয়েছে, স্ট্রাইক হয়েছে, হয়েছে, তার জন্য প্রেসিডেন্ট রুল একটা ইউজ করতে গেলে, যে এত বড় একটা ক্ষমতা পাওয়ার করতে গেলে যে যে মেটেরিয়ালসগুলো দরকার, সেরকম সার্কামস্টেন্স এখন অব্দি হয়নি। কালকে হতে পারে। প্রেসিডেন্ট রুল ছিল যেদিনকে যখন আপনি স্ট্রাইক ডেকেছিলেন, সেই দিন প্রেসিডেন্ট রুল হওয়ার মতো প্রেসিডেন্ট দরকার ইন্টারফেয়ার করতে পারতেন। সে বলতে পারছে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, কারণ রাজ্যপাল নিজে টিভি ইন্টারভিউতে বলেছে যেখানে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, টিভি ইন্টারভিউতে বলেছে। তো রাজ্যপালের একটা স্টেটমেন্ট, রাষ্ট্রপতিও তো বলেছে। এক মিনিট, রাষ্ট্রপতি থেকেও বড় কথা হচ্ছে রাজ্যপাল সেই রাজ্যের যদি একটা রিপোর্ট দেয় যে আমার ল অর্ডার মিলছে, এখানে তো ক্যালাস রাজ্যপাল, সে মুখে বলছে, সে রিপোর্ট দেয়নি যে আমার ল অর্ডার ভেঙে পড়েছে। সমস্যা পুলিশ সমস্যা সে তাকে করা উচিত, প্রেসিডেন্ট রুল ইনভোক করতো, কিন্তু সে করেনি তো। সেটা মুখে বলছে, সে ইন্টারভিউ করছে, এটা গল্প চালা নাকি? আপনি একটা রাজ্য চালাতে এসে গল্প করতে পারবেন? গভর্নর একটা রেসপন্সিবিলিটি নেই? আপনি মুখে বলছেন ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছেন, আপনি কেন রিপোর্ট করছেন না প্রেসিডেন্টকে ইন রাইটিং? প্রেসিডেন্ট ইন রাইটিং যদি কোনো তাকে কমপ্লেন করা হয় ল অ্যান্ড অর্ডার মেনশন হিসেবে গভর্নর, তখন প্রেসিডেন্ট উইল ইন্টারফেয়ার। আদারওয়াইজ আপনার মুখের গল্পের জন্য প্রেসিডেন্ট রুল আপনি টিভিতে বলছেন বলে আপনাকে প্রেসিডেন্ট রুল ইউজ করা উচিত না। আচ্ছা, হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার।